चुनाव का स्ट्रैटेजी पूरा चुन के लिया। एक टाइम है, अगर आप हमारे साथ लड़ने नहीं सकते हैं तो अब क्यों हम बंगाल में अमित शाह हाय हाय the party strategy, the party plan, is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot? নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ সবল আছেন। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, আপনারা থাম্বনেল থেকে হয়তো বুঝে গেছেন যে কী বিষয়ে আজকে আলোচনা করতে চলেছি। আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গে ইডির আইপ্যাক অফিসে হানা এবং মমতা ব্যানার্জির ইডির কাছ থেকে ডকুমেন্টস ছিনিয়ে নেওয়া। বন্ধুরা, বিস্তারিত বলতে গেলে টিএমসি পার্টির আইটি সেলের প্রমুখ প্রতীং জৈনের বাড়ি এবং তার কোম্পানি আইপ্যাক অফিসে ইডি হানা দেয়। তো আইপ্যাক অফিসটা কি? আইপ্যাক অফিসটা হচ্ছে এমন একটি এজেন্সি যে এজেন্সি বিভিন্ন পার্টিকে বিভিন্ন স্ট্র্যাটেজির মাধ্যমে জেতাতে সাহায্য করে। এই আইপ্যাক এজেন্সি হচ্ছে বহু সময় ধরে টিএমসি পার্টির সাথে যুক্ত। সেই কারণেই আপনারা ধরে নিতে পারেন যে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি কী করে তৃণমূল কংগ্রেস পরবর্তীকালে জিতবে বা কী কী পদ্ধতিতে গ্রো হবে, বিভিন্ন ধরনের আলোচনা এখানে হয়, অর্থাৎ প্ল্যানিং হয়। তো মমতা ব্যানার্জি যখন জানতে পারে যে আইপ্যাক অফিসে হানা হয়েছে, অর্থাৎ রেড হয়েছে, তখন মমতা ব্যানার্জি দ্রুত সেই অফিসে ছুটে যায় এবং ছুটে গিয়ে ইডির কাছ থেকে বিভিন্ন ডকুমেন্টস এবং পেন ড্রাইভ সব নিয়ে নেয়। মমতা ব্যানার্জির কথা অনুযায়ী সেই ডকুমেন্টসে ছিল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্ট্র্যাটেজি, প্ল্যানিং, ভবিষ্যতে কাকে দাঁড় করানো হবে বা কী করে এগোনো হবে বা কী করে জিতবো, তাদের রিসেন্টলি ইলেকশন রয়েছে পশ্চিমবঙ্গে, কী করে জিতবে তারা, বিভিন্ন স্ট্র্যাটেজি এই আইপ্যাক অফিসে রয়েছে ডকুমেন্টস আকারে। The naughty home minister who cannot protect the country and is taking away all my party documents. If I raid the BJP party office, what will be the result? বন্ধুরা, এখানে আমার একটি কোয়েশ্চেন, যদি মমতা ব্যানার্জি সত্যি কথা বলে থাকে যে ডকুমেন্টসগুলো ইডির কাছ থেকে তিনি ছিনিয়ে নিয়েছেন, সেই ডকুমেন্টসে হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্ট্র্যাটেজি রয়েছে, তাহলে ইডি এসেছিল কি করতে, কি রেড করতে? যদি সেই ডকুমেন্টসে মমতা ব্যানার্জির বিভিন্ন স্ট্র্যাটেজি থাকে, তাহলে তারা সেই জিনিসগুলো নিতে এসেছিল কেন? এখানে আমরা একটু ব্যাকে যাই। দিল্লি ইলেকশনের সময় সেমভাবে হচ্ছে কেজরিওয়াল জিকে হচ্ছে জেলে পাঠানো হয়েছিল, জেল হেফাজতে। তারপর ইলেকশনের পর আবার তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপর লোকসভা ইলেকশনে হচ্ছে কংগ্রেস পার্টির যে অ্যাকাউন্টে ফান্ড আসে, সেই ফান্ডকে ফ্রিজ করে দেওয়া হয়েছিল। তো তারপর ওয়েস্ট বেঙ্গলের রিসেন্ট হচ্ছে ইলেকশন রয়েছে, আর ইডির কথা হচ্ছে 6 না 7 বছর আগে একটা কয়লার স্ক্যাম হয়েছে। এই স্ক্যামের তদন্তের জন্য তারা নাকি এসেছেন ছাপা মারতে, অর্থাৎ রেড করতে। কি অদ্ভুত, মানে 6 বছর আগের একটা ঘটনা, সেটা মানে এই সময় এতদিনে মনে পড়লো না, হুট করে ইলেকশনের কয়েক মাস আগে এসে রেড করতে হবে, এটা কেন? কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়, জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। আমি অনেক কিছু জানি, বলি না শুধু দেশের স্বার্থে। আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে, কিন্তু আমি করি না, দেশটাকে ভালোবাসি। এখানে কোনো চক্রান্ত চলছে না তো? চক্রান্ত চলে তাহলে তো মিলে যাচ্ছে।
দিল্লি ইলেকশন, কংগ্রেস পার্টির সাথে যেটা হয়েছে, মমতা ব্যানার্জি তো একজন মানে রাস্তায় উঠে আসা একজন নেত্রী। তিনি রাস্তায় সংঘর্ষ করেছে, মার খেয়েছে, তারপর একটি দল গঠন করেছে কষ্ট করে। তারপরে আমাদেরকে সিঙ্গুর আন্দোলন ভুলে যেতে হবে না, তিনি যে আন্দোলন গড়ে তুলেছেন গোটা পশ্চিমবঙ্গে। বন্ধুরা, এর ফলে আমরা জানি যে মমতা ব্যানার্জি তো অত সহজে ছেড়ে দেবে না। এর আগের বার সিবিআই এসেছিলেন পশ্চিমবঙ্গে তদন্ত করতে, সে সিবিআইকে ছাড়লেন না, ইডিকে ছেড়ে দেবেন। এটা জানা ছিল যে মমতা ব্যানার্জি তো হার মানবেন না। তারপরে মমতা ব্যানার্জি সেই আইপ্যাক অফিসে গিয়ে ইডির কাছ থেকে ডকুমেন্টসগুলো, পেন ড্রাইভ যা যা রয়েছে সবগুলো নিয়ে তিনি ব্যাক করেন। মমতা ব্যানার্জি তারপরে সাংবাদিকদের সম্মুখীন হন। তিনি জানান যে সেই আইপ্যাক অফিসে হচ্ছে বিভিন্ন ধরনের ডকুমেন্টস, তৃণমূল কংগ্রেস কী করে জিতবে, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি, সেখানে সব কিছু রয়েছে। তারা হচ্ছে সেই তদন্তের নাম করে সেই ডকুমেন্টসগুলো নিতে এসেছেন হচ্ছে দিল্লি সরকারের আদেশে। चुनाव का स्ट्रैटेजी पूरा छीन के लिया, एक क्राइम है। अगर आप हमारे साथ लड़ने नहीं सकते हैं तो अब क्यों हम बंगाल में आते हैं? आप हिम्मत से काम लो, आप लोकतंत्र पुलिस प्रोसेस में जीतो। आप एजेंसी लगा के हमारा पेपर लूट करते हैं, करते लूट बोलते झूठ। हमारा पेपर लूट करते हैं, हमारा स्ट्रैटेजी लूट करते हैं, हमारा डेटा लूट करते हैं, हमारा वोटर लूट करते हैं, हमारा बंगाल को लूट करते हैं, हमारा भाषा को लूट करते हैं। क्या है आप लोगों के लिए भविष्य? इससे और भी खराब होगा। जितना भी सीट आपको मिलना चाहिए था, इससे तो अब जीरो में आ जाएगा। आई एम सॉरी मिस्टर अमित शाह एंड मिस्टर प्राइम मिनिस्टर, प्लीज कंट्रोल योर होम मिनिस्टर। বন্ধুরা, যদি এটি সত্যি হয় যে দিল্লি সরকারের আদেশে ইডি হচ্ছে এইভাবে চক্রান্ত করে সেই ডকুমেন্টসগুলো নিতে এসেছিলেন, তারা বলছেন যে 6 বছর আগে কয়লা চুরির একটি ঘোটালা নাকি তদন্ত করতেছে। এই 6 বছর আগে, 6 বছর আগে একটা কয়লার চুরির নাকি একটি তদন্ত করতে এই সময় আসতে হলো। মিডিলে বছরগুলো কি হলো? তারপর এর পরবর্তীকালে মমতা ব্যানার্জি হচ্ছে হাইকোর্টে আপিল করেন, এদিকে ইডিও হচ্ছে কেস করেন, অর্থাৎ আপিল করেন। তারপর আমরা রিসেন্টলি জানতে পারি যে ইডির কেস নাকি খারিজ হয়ে যায়। তারপরে তারা আশা করি সুপ্রিম কোর্টে তো আপিল করবেন, এটা আমরা সকলেই জানি। কিন্তু এসব হচ্ছে কেন? তারপরে বন্ধুরা, পরবর্তীকালে মমতা ব্যানার্জি হচ্ছে বিভিন্ন জায়গায় আন্দোলনের ডাক দেন এবং সেই মতন হচ্ছে মমতা ব্যানার্জি একটি বড় পদযাত্রা শুরু করেন, অর্থাৎ আন্দোলনের ডাক দেন। বিভিন্ন শহরে হচ্ছে লোকজনেরা আন্দোলনে নামেন এবং আপনারা তো শুনেছেন মমতা ব্যানার্জি কী বলেছেন দিল্লি সরকারের বিরুদ্ধে। The nasty home minister, the naughty home minister who cannot protect the country and is taking away all my party documents. যদি মমতা ব্যানার্জি সত্যি কথা বলে থাকে তাহলে এটি একটি খুব খারাপ একটি বিষয় যে ভোটে জেতার জন্য এইভাবে প্ল্যানিং করা হচ্ছে। প্রতিবার কেন? প্রতিবার ভোটের আগে কিছু না কিছু হয় কেন? এটাই আমার একটি কোয়েশ্চেন। আমাদের পলিটিশিয়ানদের আমার একটি কোয়েশ্চেন যে প্রতি বছর প্রতিবার ইলেকশনের আগে কিছু না কিছু হয় কেন? কাউকে জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কারো তদন্ত হুট করে শুরু হয়ে যাচ্ছে, কেন? এতদিন কি হচ্ছিল? আমাদের সিস্টেম কি করছে? এই রিসেন্টলি বছরের মিডিলে কেন আসলো না? ইলেকশনের 1-2 মাস আগে আসলে হয়ে গেল, ফল কি? তাহলে ঠিক মতন তদন্ত হচ্ছে না। 6 বছর আগের একটি কেস এই হুট করে মনে পড়ে গেল। এটা কাদের দোষ? সিস্টেমের দোষ। আমরা শুধু সব জায়গায় গর্ব করি ভারত সুপার পাওয়ার হয়ে গেছে, ভারত অর্থনৈতিক দিক থেকে উন্নতি করেছে। আদৌ কি সত্যি উন্নতি করেছে? আপনাদের কি মনে হয়? হাঙ্গার ইন্ডেক্সে আপনারা দেখেছেন আমাদের কত নম্বর র্যাঙ্ক রয়েছে? বিদেশে একবার যান, ওরা ইন্ডিয়া সম্পর্কে কি বলে।
শুধুমাত্র নিউজ চ্যানেল বা সোশ্যাল মিডিয়া দেখলে হবে না। আমরা নিজে থেকে বিভিন্ন আমরা সুপার পাওয়ার হয়ে গেছি। লোকের খাওয়ার নাই, চাকরি নাই, কিছু নাই, কী করে সুপার পাওয়ার হয়ে গেলাম? রাস্তায় নোংরা পড়ে আছে, দিনে দিনে রেপ হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা জানি আমরা কি। আমাদের আগে নিজের দেশকে ভালোবাসতে হবে। এই যারা বড় বড় কথা বলছে যে নিজের দেশকে ভালোবাসতে শেখুন, নিজের দেশের পাশে থাকান, তারাই আবার তাদের ছেলেকে বিদেশের সিটিজেনশিপ দিয়ে রেখেছে, তারা বিদেশে বসে আছে, আর আমরা জনসাধারণ মরছি। আমি একটাই কথা বলবো যে আমি নিরপেক্ষভাবে একটি জিনিসই বলছি, আপনাদের যদি মনে হয় কোনো পার্টি আপনাদের সাহায্য করেছে বা আপনাদের পাশে দাঁড়িয়েছে, তাহলে ভোট দিন। আমার যদি মনে হয় না আমার এই পার্টি আমার পাশে ছিল সবসময়, আমি ওকে ভোট দিব। সে বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক বা অন্যান্য পার্টি হোক, আমি দেখতে যাব না। আমি নিরপেক্ষভাবেই সববারই বলি, আমি এইবারও বললাম, যদি এটা বিজেপি থাকতাম বিজেপির পক্ষেও বলতাম। কিন্তু মমতা ব্যানার্জি যেসব বলেছেন যদি এটি সত্যি হয়, তাহলে কিন্তু এটা খুব খারাপ একটি বিষয়, খুবই একটি খারাপ বিষয়। তো বন্ধুরা, আমি মনে করি হচ্ছে সব পার্টির ভালো খারাপ প্রত্যেকটা দিক রয়েছে। মমতা ব্যানার্জিরও অনেক কিছু ভুল হয়েছে, কিছু আবার অনেক ভালোও হয়েছে। যদি মমতা ব্যানার্জি কিছুই না করে থাকে, তাহলে আমরা সেফেস্ট সিটি কী করে হলাম বা সেফেস্ট স্টেট কী করে হয়ে গেলাম? অন্যান্য স্টেট দিনে দুপুরে রেপ হয়ে যায়, মানছি ওয়েস্ট বেঙ্গলও হয়, কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলে কিছু পার্সনের জন্য আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গল খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য আমি এটাই কথা বলবো যে আপনাদের যাদের মনে হয় ভোট দিন, বা যাদের মনে হয় ভোট দেবেন না, কিন্তু বড় বড় কথা বলবেন না। বড় বড় কথা বলে আমরা এই যে সুপার পাওয়ার হয়ে গেছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল এই খারাপ হয়ে গেছে, ওই খারাপ হয়ে গেছে। আমাদের ইন্ডাস্ট্রির প্রয়োজন রয়েছে, আশা করি ভবিষ্যতে হবে। যদি টিএমসিপির পলিটিক্যাল পার্টির কাছে এই আমার মেসেজটি যাচ্ছে, আপনারা প্লিজ দেখবেন যাতে চাকরি হয়, যাতে আর প্রবলেম না হয়। আমরা অন্যান্য স্টেট থেকে অনেক ভালো রয়েছি, হিন্দু মুসলিম একসাথে রয়েছে, ভালো রয়েছে। অন্যান্য স্টেটে যা হচ্ছে আপনারা দেখলে পাগল হয়ে যাবে। তাই বলছি যে যদি কোনো পলিটিক্যাল পার্টি বা টিএমসিপির পার্টির যদি কেউ দেখে থাকে, তাহলে যদি এইটুকু প্রবলেম সেটেল হয়ে যায় না, তাহলে কোনো প্রবলেমই থাকে না। তাই ভিডিও শেষে মমতা ব্যানার্জিকে জানাই, আপনি রয়্যাল বেঙ্গল টাইগার যেরকম আমাদের সুন্দরবনে বিখ্যাত, সেই রকম রয়্যাল বেঙ্গল টাইগারের মতন হচ্ছে জিগরা, যেটাকে বলে জিগরা দেখিয়ে ইডির কাছ থেকে সেই একজন মহিলা হয়ে কোনো ভয় না করে ইডির কাছ থেকে ডকুমেন্টস নেওয়ার একটা চারটিখানের ব্যাপার নয়। সেটা এটা একটি মার্কস সৃষ্টি হলো। যদি এইভাবে অবিচার হয়, তাহলে অন্যান্য স্টেটের যারা লিডাররা রয়েছে তারা মমতা ব্যানার্জিকে দেখে শিখবে যে এইভাবেও করা যেতে পারে। যদি কিছু ভুল হয়, তাদের যদি মনে হয় তারা পলিটিক্যাল পার্টিরা কিছু ভুল বা ঠিক করছে, তাহলে এইভাবে করা যেতে পারে। অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা সকলেই সুস্থ সবল থাকবেন। আমি মনে করি একদিন সব প্রবলেম ঠিক হয়ে যাবে এবং আমরা অনেক আনন্দে জীবন কাটাবো। অসংখ্য ধন্যবাদ। নমস্কার, রাম রাম, সালাম।